কোনো কিছু গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করলে ইনটু হবে। শতাব্দী থেকে সপ্তাহ এর আগে আমরা ইন ব্যবহার করব। দ্য ক্যাট হ্যাজ জাম্পড অন টু দ্য টেবিল। এখানে ঈদের আগে কিন্তু অ্যাড বসছে, আর এখানে ঈদ ডে এর আগে কিন্তু অন বসছে। পাবলিক ট্রান্সপোর্টেশনের আগে অন বসে, যেমন অন বাস, অন ট্রেন। যে রুলস যেগুলো আমরা শিখবো সেখান থেকে মূলত 40-60% প্রশ্ন আসবে। ডিয়ার লার্নার্স, রাহিমুলস ইংলিশ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাহিমুল আসিফ। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের সকল খুঁটিনাটি, যেমন প্রিপোজিশন কি, কিভাবে কাজ করে, এবং বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে এসএসসি বা এইচএসসি বোর্ড পরীক্ষা সহ অ্যাডমিশন বা চাকরির পরীক্ষাতে প্রিপোজিশন থেকে কি ধরনের প্রশ্ন আসে সেই সকল বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আজকের ক্লাসটিকে আরো মজাদার ও প্রাণবন্ত করার জন্য সার্কেল থিওরির পাশাপাশি আমাদের সবার প্রিয় বেলুগার বাড়ির আসবাবপত্র দিয়ে অ্যানিমেশনের সাহায্যে উদাহরণ সহ বুঝিয়ে দিব, যাতে করে তোমরা চাইলেও আর ভুলতে না পারো। এজন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তবে তোমরা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখতে পারো, তবে আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। শুরুতেই জেনে আসি প্রিপোজিশনের পরিচয়। তো প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপোজিশন তোমরা মোটামুটি জানো যে প্রিপোজিশনের ভিতরে আছে ইন, অ্যাট, ফর, উইথ, ফ্রম, ইনটু, এটসেট্রা, যেগুলোর কিন্তু বাংলাও অর্থ আছে, যেমন অন্তস্থ অ, র, এর, তে, উপরে, নিচে, পাশে, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু পরে উদাহরণ দিব। তো আগে আমরা জেনে আসি প্রিপোজিশন মূলত কোথায় বসে। প্রিপোজিশন মূলত নাউন, বিশেষ করে নাউন ফ্রেজ বা প্রোনাউনের আগে বসে। বসে কি করে? নাউন, বিশেষ করে নাউন ফ্রেজ বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক করিয়ে দেয় এবং কোনো কিছু কখন, কিভাবে বা কোথায় ঘটছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। উদাহরণ দেখো, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। পরবর্তী বাক্যটা দেখো, আই প্লে ফুটবল অন টার্ফ। অর্থ হচ্ছে যে আমি টার্ফে ফুটবল খেলি। এখানে দেখো এই অন হচ্ছে প্রিপোজিশন, আর এই টার্ফ যে নাউনটা আছে এই নাউনের আগে অন বসে এই টার্ফ নাউনকে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক করিয়ে দিল। এই যে টার্ফের সাথে একার যে যুক্ত হয়েছে, এই একারটা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন, যেটা অন দ্বারা প্রকাশিত হয়েছে। এবং দেখো এই প্রিপোজিশনটা মূলত এই খেলাটা কোথায় ঘটছে এটা নির্দেশ করতেছে, যে আমি ফুটবল খেলি। কোথায় খেলি? টার্ফের উপরে ফুটবল খেলি। এরপরের এক্সাম্পলটা দেখো, আই প্লে ফুটবল ইন দ্য গার্ডেন। আমি বাগানে ফুটবল খেলি। তো এই বাক্যে ইন হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন কোথায় বসছে? তোমরা মনে করতে পারো যে এখানে আর্টিকেলের আগে বসছে। ব্যাপারটা এরকম না। দা গার্ডেন এই দুইটা মিলিয়ে হচ্ছে নাউন ফ্রেজ। আর আমরা আগেই বলছি সবসময় যে নাউনের আগে বসবে এরকম না, নাউন ফ্রেজেরও আগে বসতে পারে। তাহলে আমি বাগানে ফুটবল খেলি। এই যে দেখো বাগানের সাথে যে একার যুক্ত হয়েছে, এই একারটা মূলত ইন দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে কখন ইন হবে, কখন অন হবে, এটা নিয়ে আলোচনা পরবর্তীতে আসতেছে। এখানেও কিন্তু এই কাজটা বাগানের ভিতরে হচ্ছে, এটাও কিন্তু প্রকাশ করলো। প্রিপোজিশন মূলত কোনো কিছু কখন, কোথায়, কিভাবে ঘটে এইটা প্রকাশ করে। আর কি করে? নাউন বা নাউন ফ্রেজকে বাকি অংশের সাথে সম্পর্ক করিয়ে দেয়। এখানে যদি ইন না থাকতো তাহলে কি অর্থ আসতো? আই প্লে ফুটবল দ্য গার্ডেন। কোন অর্থ আসতো যে আমি ফুটবল খেলি বাগান। এখন বাগানের উপরে খেলি না বাগানের ভিতরে খেলি, এটা তো স্পষ্ট করতে হবে, তাই না? এরপরে উদাহরণটা দেখো, আই প্লে ফুটবল ইন দ্য গার্ডেন ফর 40 মিনিটস এভরিডে। আমি প্রতিদিন বাগানে 40 মিনিট করে ফুটবল খেলি। এখানে দেখো প্রিপোজিশন হচ্ছে ইন, আর একটা প্রিপোজিশন হচ্ছে ফর। ইনের ব্যবহারটা তো আমরা আগেই দেখলাম। ফর মূলত ব্যবহার করা হয়েছে যে কত সময় ধরে খেলা হয় এটা উল্লেখ করার জন্য। এবং এই যে 40 মিনিটস এভরিডে এই অংশটাকে বাক্যের বাকি অংশের সাথে সম্পৃক্ত করলো। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলেও কোনো ব্যাপার না, আমরা পরবর্তীতে সার্কেল থিওরি এবং বেলুগার বাড়ির অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন চলো জেনে আসি কোশ্চেন প্যাটার্নটা কি। তো প্রিপোজিশন মূলত এমন একটা গ্রামাটিক্যাল আইটেম যেটা পরীক্ষাতে থাকেই থাকে। চাই সেটা ভর্তি পরীক্ষা, চাই সেটা বোর্ড পরীক্ষা, এমনকি ক্লাস 6, 7, 8, 9, 10 সব পরীক্ষাতেই প্রিপোজিশন থাকে। আর চাকরির পরীক্ষাতে তো প্রিপোজিশন থাকবেই থাকবে। এখন মূলত আসি যে এসএসসি বা এইচএসসি পরীক্ষাতে প্রিপোজিশন থেকে কিরকম প্রশ্ন আসে। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সহজ হবে। তোমরা এখানে দেখতে পাইতেছো যে রুলস যেগুলো আমরা শিখবো সেখান থেকে মূলত 40-60% প্রশ্ন আসবে, আর বাকি 30-40% প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, যেটা তোমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এবং এটা নিয়েও আমার সাজেশন আছে, যেটা ভিডিওর শেষের দিকে বলবো। আর বাকি 20% মূলত এক্সপেরিয়েন্সের উপরে।
যে কিছু রুলস এরকম আসবে যেটা হয়তো আমরা শিখবো না, কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার কারণে যে অভিজ্ঞতা হবে সেটি নিয়ে আমরা বাকি 20% করতে পারবো। এখন আসো, অ্যাডমিশন, জব বা অন্যান্য ক্ষেত্রে প্রিপোজিশন সম্পর্কে A to Z ধারণা থাকতে হবে, কেননা পরীক্ষা যত কঠিন হবে প্রিপোজিশন থেকেও তত কঠিন প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, এবং আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেকাংশে সেই প্রস্তুতিটা নিয়ে ফেলতে পারবে। এখন চলো সার্কেল থিওরির মাধ্যমে দেখি। যদি কোনো কিছু কোনো সারফেসের সাথে লেগে থাকে তো সেক্ষেত্রে প্রিপোজিশন অন বসে। উদাহরণস্বরূপ দেখো, দ্য ফুড ইজ অন দ্য টেবিল, যেহেতু খাবারটা টেবিলের সাথে লাগা অবস্থায় আছে। আবার দেখো, দ্য হোয়াইট ক্যাট ইজ অন দ্য সোফা, এই যে বিড়ালটি মূলত সোফার যে সারফেস সেই সারফেসের সাথে লাগা অবস্থায় আছে, অর্থাৎ স্পর্শ করতেছে, এজন্য আমরা অন বসিয়েছি। আবার দেখো, এই যে ঘড়িটা দেখা যাচ্ছে, এই ঘড়িটাও কিন্তু দেয়ালের সাথে লাগানো অবস্থায় আছে। তাহলে কি হবে? এরপরে কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে, অর্থাৎ স্পর্শ ছাড়া উপরে অবস্থিত থাকে, সেক্ষেত্রে অ্যাবভ বা ওভার বসবে। এখন কখন অ্যাবভ বসবে, কখন ওভার বসবে? অ্যাবভ মূলত বসবে যদি উপরের বস্তুটি স্থির অবস্থায় থাকে, আর যদি উপরের বস্তুটি গতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে ওভার বসবে। এবং দেখো, ওভারের পাশে মোশন চিহ্ন, অর্থাৎ গতিকে নির্দেশ করতেছে। তাহলে উদাহরণ কি বলতে পারি? দ্য সিলিং ফ্যান ইজ ড্যাশ দ্য ক্যাটস হেড। দেখো, এই বিড়ালের মাথার উপরে যেহেতু সিলিং ফ্যানটা আছে, আচ্ছা, এই সিলিং ফ্যানটা কি বিড়ালের মাথার সাথে লাগানো অবস্থায় আছে? নাই, মাথার উপরে আছে। এই ফ্যানটা কি গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে না? তাহলে উপরে আছে, স্পর্শ করে নেই এবং স্থির অবস্থায় আছে। তাহলে এখানে কি হবে? দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ দ্য ক্যাটস হেড। বলতে পারি কিনা বলো? তাহলে বলো তো, এই যে দেয়াল ঘড়ি যেটা আছে, এটা বিড়ালের মাথার উপরে কি লেগে আছে? লেগে নাই। আমরা জানি লেগে থাকলে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। যেহেতু দেয়াল ঘড়িটা দেয়ালের সাথে লাগা অবস্থায় ছিল, সেজন্য আমরা অন ব্যবহার করেছি। কিন্তু বিড়ালের মাথার সাথে দেয়াল ঘড়িটার সম্পর্ক কিরকম? দেখো, দেয়াল ঘড়িটা মূলত বিড়ালের মাথার উপরে আছে এবং স্থির আছে, এজন্য কি হবে? দ্য ওয়াল ক্লক ইজ অ্যাবভ দ্য হোয়াইট ক্যাটস হেড। এখন আসো ওভারের ব্যবহার। ওভারের ব্যবহারটা মূলত কি? যদি কোনো কিছু উপর দিয়ে গতিশীল অবস্থায় যায় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য ঈগল হ্যাজ ফ্লোন ওভার বেলুগাস হাউস। তোমরা কি ঈগলটাকে উঠতে দেখছো? আবার দেখো, দ্য ঈগল হ্যাজ ফ্লোন ওভার বেলুগাস হাউস, যেহেতু ঈগল পাখিটা গতিশীল অবস্থায় উড়ে উড়ে যাচ্ছে, এজন্য ওভার হবে। এরপরে দেখো, কোনো কিছু গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করলে ইনটু হবে। উদাহরণস্বরূপ দেখো, দ্য ক্যাট হ্যাজ এন্টার্ড ইনটু বেলুগাস হাউস, যেহেতু বাহির থেকে প্রবেশ করছে। এখন আসো ইন বা ইনসাইড নিয়ে। তোমরা জানো যে কোথাও কোনো কিছু থাকা বোঝাইতে ইন ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি, দ্য সোফা ইজ ইন বেলুগাস হাউস, দ্য ক্যাটস আর ইন বেলুগাস হাউস। বলতে পারি কিনা? যেহেতু জিনিসগুলা বেলুগার বাড়ির ভিতরে অবস্থান করতেছে। আর ইনসাইড মূলত কখন ব্যবহার করব? ইন এবং ইনসাইড মোটামুটি একই অর্থে, কিন্তু কিছুটা পার্থক্য আছে। ইন মূলত ব্যবহার করব সাধারণ অর্থে, অর্থাৎ ভিতরে আছে ঠিক আছে, কিন্তু চাইলেই তারা বের হইতে পারবে, এক্সিট পয়েন্ট আছে। আর ইনসাইড মূলত তখনই ব্যবহার করা হয় যখন ওই জায়গাটা আবদ্ধ হয়। অর্থাৎ এরকম যদি বলি, 10 জন শিক্ষার্থী একটা ক্লাসরুমে আছে, তাহলে আমরা কি বলি সাধারণত? দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। যেহেতু শিক্ষার্থীরা ক্লাসরুমের ভিতরে আছে এবং আবদ্ধ অবস্থায় নাই, চাইলেই তারা বের হইতে পারে। আবার দেখো, কথার কথা, কোনো দুর্ঘটনা ঘটলো এবং 10 জন শিক্ষার্থী ওই ক্লাসরুমে আটকা পড়লো, তাহলে আমরা কি বলবো? দেয়ার আর 10 স্টুডেন্টস ইনসাইড দ্য ডেমোলিশড ক্লাসরুম। বলতে পারি যে ধ্বংসস্তূপ হয়েছে এরকম ক্লাসরুমের ভিতরে আছে। তার মানে ইনসাইডটা আমরা তখনই ব্যবহার করব যখন ওই প্লেসটা আবদ্ধ অবস্থায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো অ্যাটের ব্যবহার। তো ইন এবং অ্যাটের ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে, ইন মূলত তুলনামূলক বড় জায়গার ক্ষেত্রে বসে, আর অ্যাট তুলনামূলক ছোট জায়গার ভিতরে বসে। উদাহরণস্বরূপ দেখো, এই যে ট্রাশ বিন যেটা আছে, দেয়ার ইজ এ ডাস্টবিন অ্যাট দ্য কর্নার, যেহেতু এই ডাস্টবিনটা কর্নারে আছে। যে কোনো তুলনামূলক ছোট লোকেশনের ক্ষেত্রে বা স্পেসিফিক জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। এই ব্যাপারটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখো অনটু। তো তোমরা জানো যে ইনটুটা মূলত গতিশীল অবস্থায় ভিতরে প্রবেশ করা, আর অনটুটা মূলত গতিশীল অবস্থায় কোনো সারফেসে অবস্থান করা। উদাহরণ দিই, দ্য ক্যাট হ্যাজ জাম্পড অন টু দ্য টেবিল। দেখো, বিড়ালটা কিন্তু লাফ মেরে টেবিলের উপরে গেল, তাই না? এবং টেবিলের সারফেসে বসলো। আবার দেখো, একই এক্সাম্পল দেওয়া যায়, দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য চেয়ার। যেহেতু চেয়ারের উপর দিয়ে গতিশীল অবস্থায় গেল, এজন্য জাম্পড ওভার দ্য চেয়ার অন টু দ্য টেবিল। এরপরে দেখো,
আউট অফ, যখন কোনো কিছু একটি জায়গা থেকে গতিশীল অবস্থায় বের হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আউট অফ বসাবো। উদাহরণস্বরূপ দেখো, দ্য ক্যাট ইজ গোয়িং আউট অফ দ্য রুম, অর্থাৎ গতিশীল অবস্থায় রুম থেকে বেরিয়ে গেল। এরপরে দেখো বিসাইড, বিসাইড বলতে মূলত কোনো কিছুর পাশে অবস্থিত। আমরা এরকম বলতে পারি যে দ্য হাউস ইজ লোকেটেড জাস্ট বিসাইড দ্য রোড, বাড়িটি রাস্তার ঠিক পাশেই অবস্থিত। আরেকটা ব্যাপার হচ্ছে নিয়ার, বিসাইড এবং নিয়ারের ভিতরে একটু পার্থক্য আছে। বিসাইড মানে পাশে, আর নিয়ার মানে হচ্ছে কাছে, অর্থাৎ একটু দূরে। যেরকম আমরা বলতে পারি দ্য প্লে গ্রাউন্ড ইজ লোকেটেড নিয়ার বেলুগাস হাউস, প্লে গ্রাউন্ডটি বেলুগার বাড়ির কাছেই অবস্থিত। এরপরে দেখো থ্রু, অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে গিয়ে বের হয়ে যাওয়া, যেখানে এন্টার পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট দুইটাই থাকবে। যেমন বলা যায় দ্য ক্যাট ইজ পাসিং থ্রু বেলুগাস হাউস, যে বেলুগার বাড়ির মধ্য দিয়ে বিড়ালটি বের হয়ে যাচ্ছে। এরপরে দেখো টু এবং টু ওয়ার্ডস, দুইটার অর্থই মোটামুটি এক, যে দিকে বা প্রতি। তো টু এবং টু ওয়ার্ডস এর ভিতরে কিছুটা পার্থক্য আছে। কোনো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট স্থান বা বস্তুর দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন কেউ যদি সকালে স্কুলে যায় ক্লাস করার জন্য, তাহলে সে কি বলবে যে আই এম গোয়িং টু স্কুল। আবার ওই একই জন সে যদি বিকেলের দিকে স্কুলের আশেপাশে ঘুরতে যায়, তাহলে কি বলবে যে আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, অর্থাৎ স্কুলেই যাচ্ছে না। এটা হইতে পারে যে স্কুলের আগেই সে থামবে, অথবা স্কুল একটু পার হয়ে যাবে, অথবা স্কুলের আশেপাশে সে খেলাধুলা করবে। এই সব মিলিয়ে টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর দিকে কিন্তু নির্দিষ্ট না, আর টু হচ্ছে কোন স্পেসিফিক জায়গার ক্ষেত্রে। এরপরে দেখো আন্ডার বা বিলো, তোমরা জানো যে কোনো কিছুর নিচে কোনো কিছু থাকাকে আন্ডার বা বিলো দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা বলতে পারি দ্য ফুটবল ইজ আন্ডার দ্য টেবিল, যে ফুটবলটি টেবিলের নিচে অবস্থিত। এরপরে দেখো অ্যালং এবং অ্যাক্রস, অ্যালংটা মূলত যখন কোনো লাইন ধরে সোজা বরাবর হেঁটে যাওয়া হয়। যেমন দ্য ক্যাট ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, যে বিড়ালটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। আবার একই বিড়ালটা দেখো এই বেলুগার বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু ক্রস করছে। এখানে অ্যাক্রস এর ভিতরে কিন্তু ক্রস আছে, খেয়াল করছো কিনা? যখন কোনো কিছু এক সাইড থেকে অন্য সাইডে যাবে, তো সেক্ষেত্রে সাধারণত অ্যাক্রস ব্যবহার করা হয়। একই কথা, দ্য ক্যাট ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, কোন ক্ষেত্রে? এই রোড পি যেটা সেটার ক্ষেত্রে। তো এখানে মোটামুটি এই জিনিসগুলো তোমরা যদি জানতে পারো, তাহলে প্রিপোজিশনের অর্ধেক দেখা যায় যে তোমার কভার হয়ে যাবে। বাকি যে স্লাইডটা দেখবো আরো 30% কভার করবে। এই স্লাইডটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো পরীক্ষাতে যেখানে প্রিপোজিশন থাকবে, এখান থেকে কোনো না কোনো উত্তর তোমাকে করতেই হবে। এবং তুমি যদি এই স্লাইডটা ভালো মতো বুঝতে পারো, তাহলে 1 থেকে 2, 3 মার্কস তুমি পাবেই। এজন্য চলো খুব খেয়াল করে আমরা এটা শিখবো। ইন, অন এবং এট এর ব্যবহার, এইটা দুইটা অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে টাইম, যেটা সময়কে নির্দেশ করতে, আরেকটা হচ্ছে লোকেশন, যেটা জায়গা বা প্লেসকে নির্দেশ করে। ইন মূলত তোমরা জানো বড় জিনিস এবং বড় জায়গাকে নির্দেশ করে। অন মূলত তুলনামূলক ছোট এবং মোটামুটি নির্দিষ্ট জায়গা নির্দেশ করে। আর অ্যাট মূলত একেবারেই নির্দিষ্ট বা স্পেসিফিক পয়েন্টকে নির্দেশ করে। তো সময়ের ক্ষেত্রে দেখো কখন ইন ব্যবহার করব, শতাব্দী থেকে সপ্তাহ, অর্থাৎ সেঞ্চুরিজ, ডিকেডস, ইয়ার্স, সিজনস, মান্থস এবং উইকস, এর আগে আমরা ইন ব্যবহার করব। যেমন ইন 90s, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে। ডিকেডসকে নির্দেশ করতে ইন 70s, সাল বা বছরকে নির্দেশ করতে ইন 1971। আবার দেখো ইন উইন্টার, ইন ফেব্রুয়ারি, শতাব্দী থেকে সপ্তাহ ইন ব্যবহার করব। এরপরে দেখো অন, অন মূলত কখন ব্যবহার করি? এই অনের ব্যবহারটাও কিন্তু খুবই স্পেসিফিক এবং খুবই ইম্পর্টেন্ট। অন মূলত দিন, দিবস, উইকেন্ড যেটা আছে এবং ফেস্টিভ্যালস, যেই ফেস্টিভ্যালস শেষে ডে আছে সেগুলোর আগে অন বসে। যেমন অন মানডে, অর্থাৎ দিনের নামের আগে অন বসবে। এরপরে অন মাই বার্থডে, বার্থডে কিন্তু যে কোনো একদিনে হয়, তাই না? এজন্য দিনের আগে সবসময় কি বসবে? অন বসবে। আবার দেখো তারিখের ক্ষেত্রেও একই অবস্থা। অন 25th মার্চ, যে মার্চ মাসের 25 তারিখে একদিন, এজন্য সেখানে অন বসছে। এখানে দেখো অন মে 7th, এখানে যদি এই 7th না থাকতো তাহলে কি হইতো? ইন মে, কারণ আমরা জানি যে মাসের নামের আগে ইন বসে, কিন্তু এখানে মে 7th, মে মাসের 7 তারিখ, এজন্য এখানে অন বসছে। তদ্রূপ দেখো ঈদ ডে, অর্থাৎ যে সকল অনুষ্ঠানের শেষে ডে শব্দ উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা অন বসাবো। যেমন অন ঈদ ডে, অন ক্রিসমাস ডে। অ্যাড কখন বসাবো? অ্যাড মূলত ভেরি স্পেসিফিক এবং স্মলেস্ট যে সময়, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। যেমন অ্যাট 7 PM, অ্যাট 3 o'clock, কেননা 7টা এবং 3টা খুবই স্পেসিফিক সময় একটা দিনের। এরপরে দেখো পয়েন্ট অফ ডে বা টাইম, এর আগেও আমরা অ্যাড বসাই। অ্যাট নুন, অ্যাট নাইট, এই পয়েন্ট অফ ডে নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে।
এরপরে দেখো ফেস্টিভ্যালস, অনুষ্ঠান কিন্তু যেগুলোর শেষে ডে নাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। দেখো অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে ঈদের আগে কিন্তু অ্যাট বসছে, আর এখানে ঈদ ডে এর আগে কিন্তু অন বসছে। কারণ আমরা জানি যে কোনো অনুষ্ঠানের শেষে যদি ডে শব্দ থাকে সেক্ষেত্রে অন হয়, আর শুধু যদি অনুষ্ঠান হয় তাহলে অ্যাট হবে, অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ। এরপরে দেখো লোকেশনের ক্ষেত্রে মহাদেশ থেকে শহর, অর্থাৎ কন্টিনেন্ট, কান্ট্রি, স্টেট বা রিজনস বা সিটিস, এগুলোর আগে সবসময় ইন বসবে। যেমন ইন এশিয়া, ইন অ্যান্টার্কটিকা, কারণ এই দুইটাই হচ্ছে মহাদেশ। আবার কান্ট্রি যেরকম ইন রাশিয়া, ইন ওমান। আবার স্টেট যেগুলো থাকে যেমন ইন ক্যালিফোর্নিয়া, ইন হায়দ্রাবাদ এটসেট্রা। আবার শহর যেগুলো আছে সেগুলোর আগেও ইন বসবে, অর্থাৎ মহাদেশ থেকে শহর এর ভিতরে যা কিছু আছে সবার আগে কি বসবে? ইন বসবে। অন মূলত কখন বসবে? গ্রহ উপগ্রহের নামের আগে। তো প্ল্যানেট যেগুলো আছে যেমন অন দা আর্থ বা অন দা মুন। এরপরে একটা রোডের নামের আগে সাধারণত অন বসে। এরপরে দেখো অ্যাট, অ্যাট মূলত তুলনামূলক ছোট জায়গাকে নির্দেশ করতে বসে। উদাহরণস্বরূপ স্পেসিফিক পয়েন্ট বা অ্যাড্রেস, যেমন অ্যাট ধানমন্ডি 32। তো ঢাকার আগে ইন বসলেও এই ধানমন্ডি 32 ঢাকার ভিতরে অবস্থিত, এজন্য তুলনামূলক ছোট জায়গা হয় এখানে অ্যাট বসছে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ইভেন্টস এবং গ্যাদারিংস এইগুলোর আগেও সবসময় অ্যাড বসবে, যেমন অ্যাট পার্টি, অ্যাট দ্য মিটিং এটসেট্রা। আবার এক্সাক্ট যে লোকেশন সেক্ষেত্রেও কিন্তু অ্যাড বসবে, যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য স্টেশন। স্পেসিফিক পাবলিক প্লেসেস বা ইনস্টিটিউশনস যেরকম আছে স্কুলস, ইউনিভার্সিটিস, কলেজেস, এগুলোর আগেও কিন্তু কি সবসময় অ্যাড বসবে। এজন্য তোমরা প্রয়োজনে এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নাও, আর তোমাদের যদি খুব প্রয়োজন হয়, যদি পিডিএফ হইলে ভালো হয় এরকম তোমাদের মনে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো সাম মোস্ট কমন প্রিপোজিশনস, এর ভিতরে আছে অফ। অফের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা যায় যে প্রিপোজিশনে যদি 10টা প্রশ্ন থাকে এর ভিতরে 2টা 3টা কম বেশ অফ দিয়েই উত্তর করতে হবে। অফ এর অর্থ হচ্ছে র বা এর। যেমন উদাহরণ দেখো, দ্য ফিশ অফ দ্য রিভার, অর্থ হচ্ছে নদীর মাছ। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ইংরেজিতে প্রিপোজিশন মূলত নাউনের আগে বসে, কিন্তু বাংলাতেই ওই পদান্বয়ী অব্যয় যেটা বলি আমরা সেটা মূলত নাউনের পরে বসে। খেয়াল করো, দ্য ফিশ অফ দ্য রিভার, এখানে দ্য রিভারের আগে অফ বসছে নাউনের আগে। তো এটা যখন আমরা বাংলায় করব তখন কি হবে জানো? এই প্রিপোজিশনের পরের অংশটাকে আমাদের আগে বাংলা করতে হবে, অর্থাৎ নদী, নদীকে আগে আনবো, এই জন্য নদী আনলাম। এরপরে অফের বাংলা আমরা জানি র বা এর, তাহলে কি হবে? নদীর। এরপরে যে আগের অংশটা আছে সেটা পরে বাংলা করব, তাহলে কি হবে? নদীর মাছ। চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন, দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এখানে প্রিপোজিশন অফ আসছে, কেননা এটা গ্লোবালাইজেশনের সময়, এজন্য এখানে অফ বসছে। এরপরে দেখো ফর, যেটা অর্থ হচ্ছে জন্য বা যাবত। যশোর বোর্ড 2024-এর প্রশ্ন, দ্য লিগ্যাল এজ অফ ম্যারিজ ড্যাশ গার্ল ইজ 18, যে মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স হচ্ছে 18, এখানে ফর অর্থ জন্য। এরপরে দেখো ফ্রম, অর্থ হচ্ছে হতে বা থেকে, তোমরা মোটামুটি জানো। দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন, সো উই হ্যাভ নো এস্কেপ ড্যাশ ডেথ, যে আমাদের মৃত্যু থেকে কোনো পরিত্রাণ নাই, এজন্য এখানে ফ্রম বসছে, এবং অর্থ হচ্ছে কি মৃত্যু থেকে বা মৃত্যু হতে। এরপরে সিন্সের একটা ব্যবহার আছে, সিন্স অর্থ হচ্ছে হতে বা থেকে, আর টিল আনটিল হচ্ছে ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত। তো সিন্স এবং টিল আনটিলের ব্যবহার ধারাবাহিকতা বোঝায়। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমি জানুয়ারি মাস থেকে তাকে পড়াচ্ছি, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন টিচিং হিম সিন্স জানুয়ারি, অর্থাৎ অতীতের নির্দিষ্ট একটা সময় হতে শুরু করছি, যেটা এখনো চলমান, অর্থাৎ ধারাবাহিকতা বোঝায়। আর কোনো কাজ চলতেছে এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত করব, সেক্ষেত্রে আমরা টিল বা আনটিল ব্যবহার করি। যেমন যদি বলি যে আমি তাকে নভেম্বর পর্যন্ত পড়াবো, তাহলে কি হবে? ভবিষ্যতে নভেম্বর। আই উইল বি টিচিং হিম টিল নভেম্বর। এই যে জানুয়ারি থেকে নভেম্বর, এটা নির্দিষ্ট সময় আছে না? এই সময়কে যখন আমরা প্রকাশ করব তখন ফর বসাবো, যে আই উইল বি টিচিং হিম ফর 10 মান্থস, যে আমি 10 মাসের জন্য তাকে পড়াবো। উদাহরণ এখানে আছে দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জানুয়ারি, যে আমি এখানে জানুয়ারি থেকে কাজ করতেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা এক্সাম্পল দেখো, আই উইল বি ওয়ার্কিং হিয়ার টিল নভেম্বর, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি এখানে নভেম্বর পর্যন্ত কাজ করব। এরপরে দেখো প্রিপোজিশনের কিছু স্পেশাল ব্যবহার, পয়েন্ট বা পিরিয়ড অফ ডে। তো আমরা যদি সাধারণত একটা দিনকে ভাগ করি তাহলে মোটামুটি 7টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, অর্থাৎ প্রথমটা হচ্ছে ডন, মর্ন, নুন, এরপরে আফটারনুন, এরপরে ইভিনিং, এরপরে ডাস্ক এবং এরপরে নাইট। এই 7টা সময় দিয়ে আমরা একটা দিনকে ক্লাসিফাই বা ভাগ করতে পারি। তো এখন দেখো এই ডন এবং মর্ন, ডন মানে হচ্ছে ভোর, অর্থাৎ যেটা অল্প সময় থাকে, আর মর্ন বা মর্নিং এটা হচ্ছে সকাল, যেটা তুলনামূলক
দীর্ঘ সময় থাকে। তুলনামূলক ছোট সময় যেটা পয়েন্ট অফ ডে, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। এক্ষেত্রে দেখো ডন, নুন এবং ডাস্ক, যেই সময়ের ব্যাপ্তি খুবই কম, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। অন্যদিকে মর্ন বা মর্নিং, আফটারনুন বা বিকেল, ইভিনিং মানে সন্ধ্যা, এক্ষেত্রে আমরা কি বসাবো? ইন বসাবো, কারণ এগুলোর সময় ব্যাপ্তি তুলনামূলক বেশি। এখন নাইটের ক্ষেত্রে কি বসাবো? নাইট তো আমাদের মনে হইতে পারে যে নাইট বা রাত এটা তো বড় একটা সময়, তাহলে নাইটের আগে ইন বসবে না, নাইটের আগে মূলত অ্যাড বসবে। এরপরে দেখো অনের ব্যবহার। পাবলিক ট্রান্সপোর্টেশনের আগে অন বসে, যেমন অন বাস, অন ট্রেন, অন প্লেন। আবার দেখো ডিভাইসেস বা টেকনোলজিস, এর আগে কিন্তু অন বসে, যেমন অন ফোন, অন টিভি, অন ফেসবুক এটসেট্রা। বডি পার্টস বা অর্গানস যেগুলো আছে, এর আগেও অন বসে, যেমন অন ফুট, অন মাই হ্যান্ড, অন হার টাং এটসেট্রা। এরপরে দেখো বিটুইন বা অ্যামং। বিটুইন মূলত তোমরা জানো যে দুইজনের মধ্যে কোনো কিছু বোঝাইতে বিটুইন হয়, আর অ্যামং হচ্ছে দুইয়ের অধিক। এখন চলো ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন একটু সলভ করি। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। এখানে দেখো যে আমরা এটিকেট এবং ম্যানার শিখি, কাদের থেকে শিখি? অবশ্যই আমাদের পিতামাতা এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে। তাহলে এখানে কি হবে? ফ্রম আওয়ার প্যারেন্টস। এরপরে দেখো বি নাম্বার, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার। তাহলে আমরা বলতে পারি যে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, যে আচরণের কিছু নিয়ম নীতি আছে। ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশনস। আমরা বলতে পারি যে ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার আচরণের আলাদা নিয়ম নীতি আছে। এরপরে ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম। তাহলে এখানে কি হবে বলতো? ইন এভরিডে লাইফ, তাই না? যে আমাদের দৈনন্দিন জীবনে ইন এভরিডে লাইফ। এখানে কিন্তু আলাদা রুলস আসে নাই, কিন্তু এটা তোমাদের অভিজ্ঞতার আলোকে বসাইতে হবে। তো তোমরা যখন এরকম 8টা 10টা বোর্ডের প্রশ্ন সলভ করবে, একটু ওই রুলস গুলা দেখবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমাদের এই বাকি 20% যেটা বলছিলাম অভিজ্ঞতা, এটা কিন্তু এমনিতেই অর্জন হবে। তাহলে তোমাদের কি কাজ? প্রথমত যে রুলস গুলা খুব ভালোভাবে শেখা, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা না বললেই নয়, তোমাদের এটা বলা দরকার। যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূলত আমাদের বইগুলোতে তুমি দেখবা যে কম বেশ 900, 1000, 1200 এরকম দেওয়া আছে, মোটামুটি সব রকম বইতেই। সেক্ষেত্রে আমি আমার দীর্ঘদিনের টিচিং প্রফেশনস থেকে যে অভিজ্ঞতা লাভ করছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিক্সড করছি, এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি কম বেশ যে এই 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি কেউ পড়ে, তাহলে তার এসএসসি বা এইচএসসি বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এমনকি ভার্সিটি অ্যাডমিশন তার এই 300টা দিয়েই পার হয়ে যাবে। তোমাদের এটা যদি প্রয়োজন হয়, আমি অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং এটা আমি তোমাদেরকে পিডিএফ ফাইল প্রোভাইড করব। সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখো দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ ওয়েডিং রিসেপশন। এখানে একটা রুলস আছে। আমরা বলছিলাম কিনা যে ইভেন্টস এবং গ্যাদারিংস এর আগে অ্যাড বসে, তাহলে কি বলবো? দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট অ্যাট আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন ডিবেটিং ক্লাব। এই ডিবেটিং ক্লাবও মূলত একটা প্রতিষ্ঠান। এখানে কিছু জিনিস খুবই ফ্লেক্সিবল, কোনো কোনো ক্ষেত্রে অ্যাট, ইন দুইটাই ব্যবহার করা যাবে। এরপরে দেখো দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, দিতে পারি যে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট এবং ম্যানার নিয়ে আমাদেরকে আরো সচেতন হইতে হবে। এরপরে উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। একই কথা এখানেও আমরা দিছি, ইন এভরিডে লাইফ। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ অ্যাজ। এই দেখো সাচের পরে অ্যাজ হবে, এটা আমরা এমনিতেই জানি। কেন? কারণ আমরা যখন অনেক প্যাসেজ পড়ছি ইংলিশ ফার্স্ট পেপারে, তখন কিন্তু আমরা পড়তে পড়তে এই অভিজ্ঞতাটা অর্জন করছি। অর্থাৎ রিডিং স্কিল যদি আমার ভালো থাকে, তাহলে আমি লাইন পড়েই বুঝতে পারবো যে এখানে কি হবে। সাচ অ্যাজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। তো তোমরা তো মোটামুটি বুঝতে পারলে যে এই রুলস গুলা বেশি কঠিন না, ঘুরে ফিরে এই রুলস গুলো থেকেই প্রশ্ন আসে। এই রুলস গুলোর উপরে যদি তোমার ভালো কর্তৃত্ব থাকে, এবং পাশাপাশি 300 থেকে 350টা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 300-350 যদি তোমরা একটু মুখস্থ করতে পারো এবং এর ব্যবহারটা ভালো করে বুঝতে পারো, আর বাকি যেই 20% অভিজ্ঞতা, এটা তোমরা চর্চা করতে করতেই শিখবে। তো ভিডিওটা আর লম্বা করবো না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ধন্যবাদ সকলকে।